নিষিদ্ধ চাওয়া লেখিকা আফরোজা পর্ব ৭১ ও ৭২। ইরফান, এরকম করো না, ওষুধটা খেয়ে নাও। ইসরাত, আপনার দেওয়া কোনো ওষুধ আমি খাবো না, আপনাকে আমি বিশ্বাস করি না, আমার সন্তানের ক্ষতি করতে পারেন আপনি। ইরফান, প্রিন্সেস, তোমাকে ভালোবেসেছি, তোমার কোনো ক্ষতি আমি কখনোই চাইবো না। তোমার সন্তান মানে আমার সন্তান। ইসরাত, এই সন্তান শুধু সজলের আর কারো না। গোলাম মোস্তফা খান দরজার কাছে দাঁড়িয়ে, কি হয়েছে ইরফান, কোনো অসুবিধা হয়েছে? ইরফান, আঙ্কেল তেমন কিছু না, প্রিন্সেসকে ওষুধ খেতে বলছি, ও খেতে যাচ্ছে না। ইসরাত গোলাম মোস্তফা খানকে দেখে কিছুটা সাহস পেল। চাচু, আপনি এসেছেন? বাবা কোথায়? এটা কার বাড়ি? কোথায় আমাকে নিয়ে এসেছেন চাচু? গোলাম মোস্তফা খান, ওষুধ খাচ্ছিস না কেন? ইরফান, যা বলবে তাই শুনবি। ইরফান, আঙ্কেল প্রিন্সেস প্রেগনেন্ট, ওর কথা আমি শুরুতে বিশ্বাস করিনি। আমি ওর প্রেগনেন্সি টেস্ট করিয়ে দেখেছি, ও সত্যি সত্যি প্রেগনেন্ট। তাতেও আমার কোনো সমস্যা নেই, তারপরেও প্রিন্সেসকে আমি বিয়ে করতে চাই। ইসরাত, এই কথা যদি সে জানতে পারে তোর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবে। সেদিনকার তোকে মেডিকেলে বসে কেন মেরেছিল আজ আমি বুঝতে পারলাম। তোর নজর খারাপ ছিল তাই। গোলাম মোস্তফা খান, আমি ইসরাতের সাথে একা কিছু কথা বলতে চাই। ইরফান বেরিয়ে গেল। ইসরাত গোলাম মোস্তফা খানের হাত ধরে, চাচু প্লিজ আমাকে ছেড়ে দিন। গোলাম মোস্তফা খান ইসরাতের চুলের মুঠি ধরে, ওই কুলাঙ্গারের সন্তানকে পৃথিবীর আলো আমি দেখতে দেব না বলে ইসরাতের পেটে লাথি মারল। ইসরাত ফ্লোরে ছিটকে পড়ল। ইসরাত পেটে হাত দিয়ে, ও আল্লাহ গো, ও মা গো, আল্লাহ গো, তুমি আমার সন্তানকে বাঁচাও, তুমি এই অমানুষদের হাত থেকে আমার সন্তানকে রক্ষা করো। গোলাম মোস্তফা খান ইসরাতের চুলের মুঠি ধরে দাঁড়া করিয়ে বলল, 2 দিন পরে তোকে কোর্টে উঠাবো, তুই ওদের বিরুদ্ধে সাক্ষী দিবি, তোকে যা যা শিখিয়ে দেওয়া হবে তাই তাই বলবি। ইসরাত, চাচ্চু আমি ব্যথা পাচ্ছি, আমাকে ছাড়ুন, আমি কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে পারবো না। আপনারা এত বড় অমানুষ, আগে আমি বিশ্বাস করতাম না, এখন দেখতেছি নিজেদের স্বার্থের জন্য আমাকে ব্যবহার করতে চাচ্ছেন। গোলাম মোস্তফা খান ইসরাতের চুল ছেড়ে দিয়ে গালে থাপড়ানো শুরু করলো। ইসরাতের ঠোঁট কেটে রক্ত পড়ছে। গোলাম মোস্তফা খান ইসরাতের গলা চেপে ধরলো। তোর জন্যই ঝামেলা শুরু হয়েছে, তোর উপরে চৌধুরী বাড়ির ছেলের নজর না পড়লে এত কিছু হতো না। তুই কি চাস তোর জন্য আমি আমার এত বছরের ক্ষমতা ছেড়ে দেব? তোর জন্য আমার বংশ ধ্বংস হয়ে যাক? তুই জন্ম হওয়ার পর থেকে আমার ভাইকে জ্বালাচ্ছিস, তুই এই বংশের জন্য অপয়া, অলক্ষী। তোকে মেরে ফেললেই সব ঝামেলা শেষ হয়ে যাবে, কিন্তু তোকে এখন মারব না, তুই হচ্ছিস সজলের দুর্বলতা, তোকে ব্যবহার করে ওকে শেষ করব। সজলের সন্তান এই পৃথিবীর আলো দেখতে পারবে না, সাক্ষী দিতে যতক্ষণে রাজি হবি না তার আগে তোকে কোনো খাবার দেওয়া হবে না। তুই তো না খেয়ে আবার থাকতে পারিস না, ভালো ভালোই রাজি হয়ে যা। ইসরাত শ্বাস নিতে পারছে না, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, গলা এত জোরে চেপে ধরেছে, কথা বলতে পারছে না, কোনো রকম টেনে টেনে বলল, চাচু আমার খুব খিদে পেয়েছে, সকাল থেকে না খেয়ে আছি তাই মাথা ঘোরাচ্ছে, আমাকে কিছু খেতে দিন, আপনার পায়ে পড়ি, আমি অসুস্থ হয়ে পড়লে আমার সন্তানের ক্ষতি হবে। গোলাম মোস্তফা খান ইসরাতকে ধাক্কা মেরে ফেলে দিল। চলে যেতে যেতে বলল, কেউ ওকে কোনো খাবার দিবি না, যতক্ষণ ও সাক্ষী দিতে রাজি না হবে তার আগে কোনো খাবারও পাবে না। দরজা বাহির থেকে আবার তালা মেরে দিল। ইসরাতের পেটে লাথি মারার কারণে পেটে অনেক যন্ত্রণা করছে। ইসরাত ভয়ে হাউমাউ করে কান্না করছে। ইসরাত না খেয়ে থাকতে পারে না, ক্ষুধায় ইসরাতের পুরো শরীর কাঁপছে। রুমের ভেতরে ওয়াশরুম আছে। ইসরাত ল্যাংড়াতে ল্যাংড়াতে ওয়াশরুমে গিয়ে পানির ট্যাপ ছেড়ে দিয়ে করে পানি খাচ্ছে। পেট ভরে পানি খেলেও ওয়াশরুমে বসে পেটে হাত দিয়ে কান্না করতে করতে বলল, আমি কিছু চাওয়ার আগে আমার সামনে সব কিছু হাজির থাকতো, আজ আমি খাবারের অভাবে ওয়াশরুম থেকে পানি খাচ্ছি। হে আল্লাহ, আর কত পরীক্ষা নিবে আমার? তাকে আমি জানাতে চাই ওনার সন্তান পৃথিবীতে আসতে চলেছে। আল্লাহ, তুমি ওদের হাত থেকে মুক্তি করো, সে তো আমাকে না পেয়ে পাগল হয়ে গিয়েছে হয়তো। কান্না করতে করতে ইসরাত ওয়াশরুমে অজ্ঞান হয়ে যায়। 1 রাত 1 দিন হয়ে গেছে, এখনো ইসরাতকে খুঁজে পায়নি। পুরো নোয়াখালী শহর তন্ন তন্ন করে খুঁজেছে। সজল একভাবে ইসরাতকে খুঁজতেছে। সজল বাড়িতেও আর যায় নাই। আদনান আর জামাল জোর করে সজলকে বাড়িতে নিয়ে আসতে, সজল বাড়ির চৌকাঠে দাঁড়াতে ইসরাতের অস্তিত্ব অনুভব করছে। সজলের অফিস থেকে আসতে লেট হলে ইসরাত বারবার কল দিয়ে বলতো, এখনো আসছেন না কেন, আপনাকে মিস করছি তো। ইসরাত সজলের জন্য বেলকনিতে দাঁড়িয়ে অপেক্ষা করত।
সজলের গাড়ি যে গেটের ভেতর ঢুকতো, ইসরাত দৌড়ে সিঁড়ি দিয়ে নেমে সজলকে জড়িয়ে ধরতো। আদনান, দাঁড়িয়ে আসিস কেন? ভেতরে চল, 2 দিন ধরে পেটে একটা দানাও পড়েনি তোর। এভাবে চলতে থাকলে তুই অসুস্থ হয়ে পড়বি। আগে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিবি, ভেতরে চল। সজল জোরে শ্বাস টেনে বলল, বাড়ির ভেতরে যাওয়ার সাধ্য নাই আমার। চন্দ্রমুখীর অস্তিত্বও আছে এখানে। জামালা শক্ত থাকতে পারল না, সজলকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আদনান, এই শালা, তুই এই মুহূর্তে সজলকে সান্ত্বনা দিবি, তা না করে তুই ভেঙে পড়ছিস। সজল, মাকে কল দিয়ে বল বাড়িতে আসছি। আদনান সজলকে কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না। যে ছেলেটা বাবার এক কথায় রাগ করে 4 বছর নিজের বাড়িতে পা রাখেনি, সবাই কত জোর করেছে বাড়িতে নেওয়ার জন্য, কিন্তু নিতে পারেনি। আর সেই ছেলে নিজে থেকে যেতে চাচ্ছে। ছেলেটা ভেতর থেকে ভেঙে গিয়েছে। ভাবিকে নিয়ে কোথায় গেল এরা? পুরো নোয়াখালী শহরে কোনো জায়গা খোঁজা বাকি নাই। কুকুর দিয়ে পর্যন্ত খুঁজেছে ভাবিকে, তারপরও ভাবিকে পেলাম না। ওর অন্য কোথাও সরিয়ে ফেললো না তো? ডাইনিং রুমে বসে ইলহাম চৌধুরী চা খাচ্ছে। ইহানা, আব্বাজান ছাদে গিয়েছিলাম, দেখে আকাশে কতগুলো হেলিকপ্টার ঘুরছে, হয়তো কিছু হয়েছে গ্রামে। ইলহাম চৌধুরী, সন্ধ্যার টাইমে ছাদে গিয়েছিলি কেন? এই গ্রামে কখন কি ঘটে বলা তো আর যায় না। খানবাড়ির কথা মতো চলে গ্রাম, হয়তো তাদের কোনো কিছু হয়েছে। হুরায়া চৌধুরী, ইহানা তোর ভাইকে কল দে তো। ইসরাতকে কাল থেকে কল দিচ্ছি, মোবাইল বন্ধ বলছে। আবার অসুস্থ হয়ে পড়লো নাকি? ইলহাম চৌধুরী, তোমার ছেলের এত জিদ, যা বলে তাই করে। ছোট্ট মেয়েটা সারাদিন একা একা থাকতে কষ্ট হয় না বুঝি? ইহানা ভাইয়া বলেই সজলের কাছে ছুটে গেল। তোমরা 3জন এসেছো কখন? ভাবি কোথায়? ওকে নিয়ে আসোনি? ইলহাম চৌধুরী বিশ্বাস করতে পারছে না তার ছেলে বাড়িতে এসেছে। ছেলের মুখের দিকে তাকাতেই বুকের ভেতরে মোচড় দিল। এ কি হাল তার ছেলের? চুলগুলো এলোমেলো, মুখটা শুকিয়ে চুপসে আছে, চোখ দুটো লাল হয়ে আছে। সজলের সাথে আদনান আর জামাল দাঁড়িয়ে আছে, ওদেরও একই অবস্থা। সজলের সাথে কিছু তো ঘটেছে। হুরাইয়া চৌধুরী খুশিতে গদগদ হয়ে, ভেতরে আয় বাবা, তোদের কথাই বলতেছিলাম, দরজার কাছে দাঁড়িয়ে আসিস কেন? ওদেরকে নিয়ে ভেতরে আয়। ইসরাত কোথায়? ওকে নিয়ে আসিসনি কেন? বলতে বলতে সজলের দিকে এগিয়ে গেল। হুরাইয়া চৌধুরী, এ কি হাল বানিয়ে রেখেছিস বাবা তোর? ইসরাতের কি কিছু হয়েছে? সজলের হাত ধরে এনে সোফায় বসালো। আদনান আর জামাল ভেতরে গিয়ে বসলো। সজল, আম্মা যান, আপনার কোলে আমি মাথা রাখতে চাই, আমার পাশে বসুন। হুরাই চৌধুরী, কি হয়েছে বাবা? ইসরাতের কি কিছু হয়েছে? ও কি বেশি অসুস্থ? সজল কোলের উপরে মাথা রেখে চোখ বুজে নিল। ইহানা চেয়ারে গুটিসুটি মেরে বসলো। ওর খুব ভয় লাগছে। ওর ভাইকে এরকম অবস্থায় আগে কখনো দেখে নাই, কিছু তো একটা হয়েছে। আদনান সব ঘটনা খুলে বলল। হুরাইয়া চৌধুরী, জানোয়ারগুলো ওদের আসল রূপ দেখানো শুরু করে দিয়েছে। আমার ছেলে কখনো ওদের কাছে হারতে পারে না। আমার বৌমাকে তুই ঠিকই খুঁজে বের করবি, আমার বিশ্বাস। ইলহাম চৌধুরী প্রথমবারের মতো সজলের পাশে বসে সজলের হাত ধরে বলল, তোমার মা আমাকে যেদিন বলেছিল তুমি চেয়ারম্যানের মেয়েকে বিয়ে করতে চাও, সেদিন আমি বারণ করেছিলাম। আমি জানি ওদের সাথে তুমি পারবে না। ওরা মানুষরূপী অমানুষ, নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য ওরা সব করতে পারে। আমার উপরে তোমার খুব রাগ অভিমান জমে আছে। আমি জানি তোমার অভিযোগ ছিল তোমাকে কেন জন্মের পরে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছিলাম। ওদের কারণেই পাঠিয়ে দিয়েছিলাম। আমার ছোট আদরের বোনটা ওদের জন্য মৃত্যুবরণ করেছে। তোমাকে আল্লাহর কাছে অনেক চাওয়ার পরে আল্লাহ তোমাকে আমার ঘরে আলোকিত করে পাঠিয়েছে। সেই তোমাকে আমি ওদের হাত থেকে বাঁচানোর জন্য নিজের বুকে পাথর চাপা দিয়ে তোমাকে দূরদেশে পাঠিয়ে দিয়েছিলাম, যাতে ওদের নজর না পড়ে, ওদের নোংরা রাজনীতিতে জড়িত না হও। দেখো, তারপরেও বাবা, তোমাকে ওদের থেকে দূরে রাখতে পারলাম না। তুমি আজ ভেঙে পড়েছো। তোমার এই অবস্থা দেখে আমার ভেতরটা যে কেমন করছে তোমাকে বোঝাতে পারবো না। বাবারা কখনো ছেলেদের প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারে না, যেমন আমি আজ পর্যন্ত তোমার কাছে কোনো কিছুই প্রকাশ করতে পারিনি। সজল চোখ বুজে আছে, কোনো প্রতিক্রিয়া করছে না। ইলহাম চৌধুরীর কথা শুনে ইহানা আর হুরাইয়া কান্না করে দিল। জামালে নিজের কাছে ঘেন্না লাগছে যে এমন একটা পরিবারে জন্মগ্রহণ করলো, তারা নিজেদের স্বার্থের জন্য ছেলেমেয়েদের কথাও চিন্তা করে না। আদনান, কাল সকালে ইমতিয়াজ আর পারভেজকে কোর্টে উঠানো হবে। জামাল, ওদের বিরুদ্ধে সাক্ষী দেবে কে? আদনান, চেয়ারম্যান সাহেব আর এমপি সাহেব দুজনেই তো কোর্টে আসতে হবে, মামলাটা তারা দিয়েছে তাই। হুরাই চৌধুরী, ওরা সাক্ষী হিসেবে ইসরাতকে ব্যবহার করবে। সজল চোখ খুলে মায়ের দিকে তাকালো।